জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা বেশ কিছু মেথড পড়েছিলাম, লেজি নেচার, তারপর এস্টিমেশন অফ ইভাপোট্রান্সপিরেশন ইউজিং এম্পিরিক্যাল ইকুয়েশনস। খুব সম্ভবত ক্লাস এ প্যান ইভাপোরেশন মেথড পর্যন্ত পড়েছিলাম, তাই না? স্যার এগুলো হয় নাই স্যার। এই লেকচার কি শুরু করিনি? স্যার এর উপর থেকে ছিল স্যার। কতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম? জি স্যার এই পর্যন্ত পড়া হয়েছিল। এতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম। ইটি ক্রপ এতটুকু পর্যন্ত, এটা শুরু করিনি। নন ওয়েইং কনস্ট্যান্ট ওয়াটার টেবিল টাইপ, এটা পড়াইনি। পড়ানো হয় নাই স্যার। ইটি থেকে শুরু করার কথা ছিল। থেকে শুরু করার কথা ছিল। ডিরেক্ট মেজারমেন্ট অফ ইটি। ঠিক আছে। আচ্ছা, তিন ধরনের ট্যাঙ্ক আছে মেজার করার জন্য, তিন ধরনের লিড মিটার আছে। একটা হচ্ছে নন ওয়েইং কনস্ট্যান্ট ওয়াটার টেবিল টাইপ, নন ওয়েইং পার্কুলেশন টাইপ, ওয়েইং টাইপ। ঠিক আছে। তো নন ওয়েটিং টাইপটা একটু সস্তা, ইজি টু ইনস্টল। ওয়েইং টাইপটা কস্টলি এবং টাফ টু ইনস্টল। নন ওয়েইং কনস্ট্যান্ট ওয়াটার টেবিল টাইপ, একটা কনস্ট্যান্ট ওয়াটার লেভেল মেনটেন করা হয়। কিভাবে মেনটেন করা হয়? ক্রমাগত পানি দিয়ে, যতটুকু পানি চলে যাচ্ছে ঠিক সেই রকম পানি দিয়ে, একই পরিমাণ পানি দিয়ে আবার কনস্ট্যান্ট ওয়াটার টেবিল লেভেলটা মেনটেন করা হয়। Effective rainfall and irrigation are measured by rain gauges and calibrated container. The overflow and deep percolation measure করা হয়। তো evapotranspiration হবে হচ্ছে ইরিগেশনের জন্য যতটুকু পানি দিয়েছে, ইফেক্টিভ রেইনফল প্লাস ইফেক্টিভ রেইনফল মাইনাস রান অফ মাইনাস হচ্ছে পার্কুলেশন। যেখানে হাই ওয়াটার টেবিল আছে এই মেথডটা ওখানে অ্যাপ্লিকেবল। Non-weighing percolation type, consumptive use computed adding measured quantities of irrigation water, the effective rainfall received during this season and contribution of moisture from the soil. Applicable for areas having high precipitation. ওটা ছিল হাই ওয়াটার টেবিল, এটা হচ্ছে হাই প্রেসিপিটেশনের জন্য। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে ড্রেইনড এন্ড মেজার করা যায় ওয়াটার পার্কুলেশনের জন্য, যে পানিটুকু ড্রেইন হয়ে যাচ্ছে সেটা যাতে মেজার করা যায়। ইভাপোট্রান্সপিরেশনের ফর্মুলাটা হচ্ছে I প্লাস আর ই মাইনাস বি আর এম বি আই এম ই আই 100 AI DI। এখানে I টু ইরিগেটেড ওয়াটার, আর ই হচ্ছে ইফেক্টিভ রেইনফল, বি আর হচ্ছে ডিপ পার্কুলেশন, MBI হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট অফ এট দি বিগিনিং অফ দি সিজন, MEI হচ্ছে এন্ড অফ দি সিজনের ময়েশ্চার কন্টেন্ট, কিন্তু একটা লেয়ার, নির্দিষ্ট পরিমাণ লেয়ারে যদি। আর এ হচ্ছে উই লেয়ারের স্পেসিফিক গ্র্যাভিটি, ডি হচ্ছে উই লেয়ারের ডেপথ। যদি সয়েলের লেয়ারকে মনে করো আমি তিনটা ভাগে ভাগ করেছি, তো প্রত্যেকটা ভাগের জন্য আমার এমবি বের করতে হবে, প্রত্যেকটা ভাগের জন্য এমই বের করতে হবে, প্রত্যেকটা ভাগের অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, প্রত্যেকটা ভাগের ডেপথ অফ সয়েল, এসব আবার কি করতে হবে? সামেশন করতে হবে। এভাবে ইভাপোট্রান্সপিরেশনটা বের করা হয়। Weighing type. Evapotranspiration is determined by the taking the weight of the tank and making adjustment for any rain. ওইটা ট্যাঙ্ক নেওয়া হয়, যদি কোনো রেইন হয় সেটার জন্য আলাদাভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়। একটা ট্যাঙ্কের মাঝে কন্টেনারটাকে প্লেস করা হয়, যে ট্যাঙ্কের মাঝে সুইটেবল একটা লিকুইড থাকে। লিজিমিটারটা কি করে? লিজিমিটারটা হচ্ছে ফ্লোট করতে থাকে। ঠিক আছে, ফ্লোট করতে থাকে। একটা পোর্টেবল ব্যালেন্স থাকে ওভারহেড, যেটা দিয়ে ওয়েট নেওয়া হয়, বিয়ন্সি কে কনসিডার করে ওয়েটটা নেওয়া হয়। এটা সুইটেবল ফর শর্ট টাইম পিরিয়ড। সয়েল ময়েশ্চার ডিপ্লেশন মেথডের মাধ্যমে ইটি ইকুয়ালস আই প্লাস আর মাইনাস আর নট মাইনাস বি আর প্লাস ডেল এস ডাব্লিউ। একটা জিনিস খেয়াল করে দেখো, ডেল এস ডাব্লিউ এখানে M1I মাইনাস M2I ডিভাইড বাই 100 AIDI। ঠিক আছে, M1I হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট এট দি টাইম অফ ফার্স্ট স্যাম্পলিং, M2I হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট এট দি টাইম অফ সেকেন্ড স্যাম্পলিং। ফার্স্ট স্যাম্পলিং, সেকেন্ড স্যাম্পলিং। তাছাড়া কিন্তু এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের কোনো তফাৎ নেই। ঠিক আছে, দুইটা ইকুয়েশনের মাঝে খুব একটা তফাৎ নেই। আই প্লাস আর মাইনাস আর নট মাইনাস বি আর, এখানে কি আছে? এখানেও আই প্লাস আর ই মাইনাস বি আর। এখানে আসলে ইফেক্টিভ রেইনফল, ওটার ক্ষেত্রে আর মাইনাস আর নট কে একত্রে এখানে আর ই হিসেবে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে,
তো ডেল এস ডাব্লিউ এটার সাথে ওটা খালি তফাৎ হচ্ছে এটা আমরা পরপর দুইটা স্যাম্পলিং এর মাঝে ময়েশ্চার কন্টেন্ট, আর ওটাতে কি ছিল একেবারে এন্ড আর বিগিনিং, এটাই হচ্ছে তফাৎটা। দ্য soil is sampled 2 to 4 days after irrigation and again 7 to 15 days later or just before the next irrigation. ইরিগেশনের 2 থেকে 4 দিন পরে প্রথম সয়েল স্যাম্পল নেওয়া হয়, আবার নেক্সট ইরিগেশনের 7 থেকে 15 দিন আগে স্যাম্পল নেওয়া হয়। Only those sampling periods are considered in which rainfall is light. যখন রেইনফল লাইট থাকে তখনই শুধুমাত্র স্যাম্পলটা নেওয়া হয়। এটা ওখানে অ্যাপ্লাই করা যায় না যেখানে ওয়াটার টেবিলটা হাই। Blaney-Criddle equation, CU equals KP divided by 40, 1.8 T plus 32. যেখানে CU হচ্ছে মান্থলি কনজাম্পটিভ ইউজ, K হচ্ছে ক্রপ ফ্যাক্টর, P হচ্ছে মান্থলি পার্সেন্ট অফ অ্যানুয়াল ডে লাইট আওয়ার্স, T হচ্ছে মিন মান্থলি টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস। ক্লাস এ পেন মেথড, ক্লাস এ পেন মেথড আমরা কোথায় করেছি? প্রথম থেকে হ্যাঁ। আমরা হাইড্রোলজিতে করেছি। জি স্যার। তো ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে আমাদের কনজাম্পটিভ ইউজ। কনজাম্পটিভ ইউজ কি? রুট যেই পানিটা নিয়ে নেয় সেটা, এবং ইভাপোরেশনের মাধ্যমে যে পানিটা চলে যায় সেটা। রুট যতটুকু পানি নেয় দ্যাট ইজ ট্রান্সপিরেশন, ঠিক আছে? তাহলে ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে কনজাম্পটিভ ইউজ, একেবারে ফার্স্ট যখন এই লেকচারটা শুরু করেছি তখন বলেছিলাম। তাহলে আমাদের যদি আমি ইভাপোট্রান্সপিরেশন মেজার করতে পারি তাহলে কি মেজার করতে পারবো? কনজাম্পটিভ ইউজ মেজার হয়ে গেল। তো ক্লাস এ পেন যেহেতু পড়াচ্ছি আমরা একটু হাইড্রোলজিতে ফেরত যাব। হাইড্রোলজিতে আমরা যেভাবে আমরা কনজাম্পটিভ ইউজ ইভাপোট্রান্সপিরেশন আমরা বের করেছি সেগুলো আমরা একটু রিভিজিট করবো, ঠিক আছে? ডিরেক্ট মেজারমেন্ট ক্লাস এ পেন, ক্লাস এ পেনে কি থাকে? ক্লাস এ পেনে হচ্ছে 10 ইঞ্চি ক্লাস এ পেনটা থাকে, তার মাঝে 8 ইঞ্চি ফিল আপ করা হয়, একদিন রেখে দেওয়া হয়, 24 ঘন্টা পরে মেজার করা হয় কতটুকু পানি আছে, তাই তো? এটাই ছিল আমাদের ইভাপোরেশন মেথড। যখন লেক ইভাপোরেশন হচ্ছে একটা পেন কোএফিসিয়েন্ট থাকবে, সেই পেন কোএফিসিয়েন্ট আমরা ই পেনটা মাল্টিপ্লাই করবো। ই পেন আমরা কিভাবে বের করেছিলাম? আমাদের একটা ইভাপোরেশন প্যান আছে, ওয়াটার ডেপথ ডে 1 150 মিলিমিটার, রেইনফল হয়েছে 1 মিলিমিটার, ওয়াটার ডেপথ দ্বিতীয় দিনে 24 ঘন্টা পর 144 মিলিমিটার। তাহলে আমরা কিভাবে এখন বের করব কতটুকু পানি আসলে ইভাপোরেট হচ্ছে সেটা? তাহলে কিভাবে বের করব? 150 ছিল, 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তার মানে টোটাল ওয়াটার ডেপথ হওয়ার কথা 151, 150, কিন্তু আমরা একদিন পরে পেয়েছি 144, তার মানে একদিনে আমাদের কত মিলিমিটার পানি ইভাপোরেট হয়েছে? 151 মাইনাস 144, 7 মিলিমিটার, 7 মিলিমিটার পানি ইভাপোরেট হয়েছে। তারপর আমরা কি প্যান কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করেছি লেক ইভাপোরেশন পাওয়ার জন্য। প্যান কোএফিসিয়েন্ট আমাদের সেটা কি বলা ছিল? যদি কোনো কিছু না বলা থাকে আমরা 0.75 ইউজ করবো, তাই না? মনে আছে না? আচ্ছা, তাহলে ওটা দিয়ে গুণ করলাম, গুণ করলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে ইভাপোরেশন পেয়ে গেলাম। এখন এটা তো পেয়েছি লেক ইভাপোরেশন, কিন্তু আমাদের কি বের করতে হবে? কি বের করতে হবে আমাদের? প্যান ইভাপোরেশন স্যার। ইভাপোট্রান্সপিরেশন। আমাদের কনজাম্পটিভ ইউজের জন্য কি বের করতে হবে? ইভাপোট্রান্সপিরেশন। ইভাপোট্রান্সপিরেশনের জন্য আমাদের কি প্যান কোএফিসিয়েন্ট লাগবে বিভিন্ন ধরনের কাভারের জন্য। দেখো এখানে কি আছে, এই যে টেবিলটা, প্যান কোএফিসিয়েন্ট ফর ইভাপোট্রান্সপিরেশন এস্টিমেটস, টাইপ অফ কাভার, সেন্টারাসিন গ্রাস, বেল পেপার, গ্রাফিন ক্লোভার, বিভিন্ন ধরনের প্ল্যান্টের জন্য প্যান কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তো ওই পার্টিকুলার প্ল্যান্ট যেই প্ল্যান্টের জন্য আমরা কনজাম্পটিভ ইউজ বের করব, সেই পার্টিকুলার প্ল্যান্টের যদি প্যান কোএফিসিয়েন্ট পাই, সেই প্যান কোএফিসিয়েন্টে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। আরেকটা আছে যে যেমন কেস এ, কেস বি, প্যান প্লেসিং শর্ট গ্রিন ক্রপ এরিয়া, প্যান প্লেসিং ড্রাই ফ্যালো এরিয়া, উইন্ড স্পিড, রিলেটিভ হিউমিডিটি, এসবের উপর ডিপেন্ড করেও আমরা কি বের করতে পারি? আমরা বের করতে পারি প্যান কোএফিসিয়েন্ট বের করতে পারি। এই প্যান কোএফিসিয়েন্টে গুণ করলে আমরা কি পেয়ে যাব? কি পেয়ে যাব? আমরা ইভাপোট্রান্সপিরেশন পেয়ে যাবো, ঠিক আছে? তো এটা একটা মেথড পেলাম, ইভাপোট্রান্সপিরেশন অথবা কনজাম্পটিভ ইউজ বের করার একটা মেথড পেলাম। তারপর আমরা আর কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে প্যানম্যান কোহলার নোমোগ্রাফ, মনে আছে না? জি স্যার। প্যানম্যান কোহলার নোমোগ্রাফে আমরা কি পড়েছিলাম? আমাদের কি কি দেওয়া থাকলো? মিন ডেইলি এয়ার টেম্পারেচার, ডেইলি সোলার রেডিয়েশন, মিন ডেইলি ডিউ পয়েন্ট টেম্পারেচার, উইন্ড স্পিড। কয়টা ইনফরমেশন থাকতো? 4টা।
মিন ডেইলি এয়ার টেম্পারেচার, মিন ডেইলি ডিউ পয়েন্ট টেম্পারেচার, ডেইলি সোলার রেডিয়েশন, উইন্ড মুভমেন্ট, এই 4টা ইনফরমেশন দেওয়া থাকবে। যদি অন্য কোনো টেম্পারেচারে থাকে ফারেনহাইটে নিয়ে আসতে হবে, সেলসিয়াস কেলভিনে থাকলে ফারেনহাইটে নিয়ে আসতে হবে। ফারেনহাইটে নিয়ে আসার পরে ডেইলি সোলার রেডিয়েশন আর ডেইলি এয়ার টেম্পারেচার যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেখান থেকে দুইটা লাইন থাকবে, একটা হরাইজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড। তো হরাইজন্টাল লাইনটা ডেইলি ডিউ পয়েন্ট টেম্পারেচারে যেখানে ইন্টারসেক্ট করবে সেখান থেকে আবার একটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লাইন টানবে। সেই ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লাইনটা উইন্ড মুভমেন্টের যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেখান থেকে আবার একটা হরাইজন্টাল লাইন টানবো বামে। তো এই ডেইলি সোলার রেডিয়েশন আর মেইন ডেইলি এয়ার টেম্পারেচারের পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লাইনটা এবং এখান থেকে যে হরাইজন্টাল লাইনটা, এই দুটো আবার একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে আমাদের ডেইলি ইভাপোরেশন ইন হান্ড্রেডস অফ ইউনিট। সেটা হচ্ছে আমাদের কি ডেইলি ইভাপোরেশন ইন হান্ড্রেডস অফ ইউনিট। তো এইভাবে আরেকবার কনজাম্পটিভ ইউজ আমরা বের করতে পারি। তাহলে দুইটা মেথড আমরা আগে পড়েছি, আরো একটা মেথড আমরা আগে পড়েছি, ওটা হচ্ছে হারবেকেন-মেয়ার্স ফর্মুলা। মনে আছে না হারবেকেন-মেয়ার্স ফর্মুলা? E ইকুয়ালস বি ইউ টু এম ইএস মাইনাস ইউ টু এম। জি স্যার। ওকে, তাহলে E ইকুয়ালস বি ইউ টু এম, যেখানে বি হচ্ছে 0.01119 সেন্টিমিটার সেকেন্ড মিটার মিলিবার পার ডে, ইউ টু এম হচ্ছে উইন্ড স্পিড ইন মিটার পার সেকেন্ড, ইএস হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেসার, ই 2 মিটার হচ্ছে ভেপার প্রেসার সারফেস থেকে 2 মিটার উপরের ভেপার প্রেসার, রিয়েল ভেপার প্রেসার। এই দুইটারই ইউনিট হচ্ছে কি মিলিবারে। তাহলে যদি আমাদের উইন্ড স্পিডটা যদি আমাদের অন্য কোনো কিছুতে থাকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। স্যাচুরেশন ভেপার প্রেসার বের করার একটা ফর্মুলা আছে, 611 ই টু দি পাওয়ার 17.27 পি 237 ডিভাইড বাই 237.3 প্লাস পি। টিটা এখানে কি ডিগ্রি সেলসিয়াসে, তো অন্য কোনো কিছুতে ফারেনহাইট কেলভিনে থাকলে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো। বসালে আমরা স্যাচুরেশন ভেপার প্রেসার পাবো হচ্ছে প্যাসকেলে। কিসে পাবো? প্যাসকেলে। আমাদের মিলিবারে নিতে হবে, 1 মিলিবারে 100 প্যাসকেল, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিলে আমরা মিলিবারে পেয়ে যাব। ই 2 মিটার আবার কি রিলেটিভ হিউমিডিটি দিয়ে যদি আমি ইএস কে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব হচ্ছে ই 2 মিটার। তাহলে আমরা রিলেটিভ হিউমিডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, ই 2 মিটার পেয়ে গেলাম। তাহলে এখন আমি এখানে সব জানি, বি জানি, ই 2 মিটার জানি, ইএস জানি, ই 2 মিটার জানি, সব বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে ট্রান্সপিরেশন, অথবা কি পেয়ে যাব? কনজাম্পটিভ ইউজ। ঠিক আছে, ওকে, এটা একটা 3টা মেথড গেল। আরো কিছু ইকুয়েশন আমরা দেখবো। পাও মডিফাইড প্যানম্যান ইকুয়েশন, ইটি নট ইকুয়াল টু সি ডাব্লিউ আর এন ই প্লাস 1 মাইনাস ডাব্লিউ এফ ইউ ইএস মাইনাস ইএ, যেখানে আমাদের সি হচ্ছে অ্যাডজাস্টিং ফ্যাক্টর, ইটি নট হচ্ছে রেফারেন্স ক্রপ ইভাপোট্রান্সপিরেশন, ডাব্লিউ হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর, আর এন হচ্ছে নেট রেডিয়েশন, এফ ইউ হচ্ছে উইন্ড ফাংশন, ফর্মুলা দেওয়া আছে, ইউ টু হচ্ছে উইন্ড স্পিড অ্যাট 2 মিটার হাইট কিলোমিটার পার ডে, ইএস হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেসার মিলিবারে, ইএ হচ্ছে মিন অ্যাকচুয়াল ভেপার প্রেসার অফ বিয়ার, ওই যে 2 মিটার উপরে যেটা মাত্র হারবেকেন-মেয়ার্স ফর্মুলাতে দেখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আসি হচ্ছে ফাউ প্যানম্যান মন্টেইপ ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের হাইড্রোলজিতে ছিল, যদি আমরা ম্যাথ করি না এটা, যেখানে আমাদের আর এন হচ্ছে নেট রেডিয়েশন, জি হচ্ছে সয়েল হিট ফ্লাক্স, ডেল্টা হচ্ছে স্লোপ ভেপার প্রেসার, ই টেম্পারেচার, ইউ টু ইএস ইএ এটা আগে থেকে আমরা জানি, আর গামা হচ্ছে সাইক্রোমেট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এইসব ভ্যালু গুলো ইউজ করে তোমাদের দুইটা বাড়ির কাজ, একটা বাড়ির কাজ দিয়েছিলাম মনে হয় না কেউ করছে এখন পর্যন্ত। কি বের করতে বলেছিলাম? ভয়েড রেশিও আর পোরোসিটির কি একটা রিলেশন বের করতে বলেছিলাম না? জি হ্যাঁ, স্যার। তো কেউ করে আমাকে দেখাও নেই। এখানে প্রবলেম 1 আর প্রবলেম 2 আছে, কি ম্যাক্স কি মিন এসব অনেক সবকিছু দেওয়া আছে মোটামুটি। এসব ইউজ করে আমরা যেটা করব, আমরা হচ্ছে ইটি নট বের করব, রেফারেন্স ক্রপ ইভাপোট্রান্সপিরেশন বের করবো। এটা আবার বাড়ির কাজ, 3টা জিনিস একসাথে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এই বাড়ির কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন ইটি নটটা কি আমাদের সরাসরি ইভাপোট্রান্সপিরেশন দিয়ে দিবে, কনজাম্পটিভ ইউজটা দিয়ে দিবে? এটা স্যার রেফারেন্স। রেফারেন্স, এটার সঙ্গে আমাদের কি করতে হবে? একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আছে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কি? এই যে
আমরা কি বের করছি? আমরা বের করছি হচ্ছে ইটি নট, এটার সাথে কেসি মাল্টিপ্লাই করতে হবে। কেসি মাল্টিপ্লাই করে আমরা ইটি ক্রপ পাবো। কেসিটা কি? কেসিটা হচ্ছে ক্রপ কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ওকে। ইফেক্টিভ রেইনফল, রেইনফলের যেই পার্টটা নাকি ক্রপের কনজামটিভ ইউজে কাজে লাগে সেটা হচ্ছে ইফেক্টিভ রেইনফল। তো কোন পার্টটা কাজে লাগবে? যেটা কনজামটিভ ইউজে, কি কনজামটিভ ইউজে আছে? ইভাপোরেশন আছে, ট্রান্সপিরেশন আছে, তাই তো? তাহলে রেইনফল প্রেসিপিটেশন ভাগ হয়ে কি হয়ে যায়? ভাগ হয়ে রানঅফে চলে যায়, পার্কুলেশনে চলে যায়, সারফেস রানঅফ হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের প্রেসিপিটেশন থেকে প্রেসিপিটেশন থেকে যদি আমি সারফেস রানঅফ বাদ দিই আর পার্কুলেশন অথবা ইনফিল্ট্রেশন বাদ দিই, তাহলে কি থাকবে? ইভাপোট্রান্সপিরেশন, রাইট? কি থাকবে তাহলে? প্রেসিপিটেশন থেকে যদি আমি সারফেস রানঅফ আর ডিপ পার্কুলেশন বাদ দিয়ে দিই, মানে ইনফিল্ট্রেশন, এটা ইনফিল্ট্রেশন এন্ড পার্কুলেশন, এটা বাদ দিয়ে দিই, থাকবে কি? ইভাপোরেশন ইফেক্টিভ আর রানঅফ। তাহলে এই আর হচ্ছে প্রেসিপিটেশন, আর হচ্ছে সারফেস রানঅফ, আর হচ্ছে ডিপ পার্কুলেশন। এখানে এভাবে লিখা, তোমরা তোমাদের মতো নোটেশন ইউজ করতে পারো হাইড্রোলজিতে যেভাবে পড়েছো। আর কি হচ্ছে প্রেসিপিটেশন, আর হচ্ছে রানঅফ, আর কে যদি আই হিসেবে লিখো, ইটস ওকে, ঠিক আছে। ফ্যাক্টরস এফেক্টিং ইফেক্টিভ রেইনফল, যেহেতু প্রেসিপিটেশন তাহলে রেইনফল ক্যারেক্টারিস্টিক্স আসবে, ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন। রেইনফল ইন্টেন্সিটি, রেইনফল ফ্রিকোয়েন্সি কেমন, রেইনফল ডিউরেশন কেমন। ল্যান্ড স্লোপ, কেন ল্যান্ড স্লোপ আসবে? স্যার কেন স্লোপ বেশি হলে রান অফ বেশি হবে স্যার। স্লোপ বেশি হলে রান অফ বেশি? সয়েল ক্যারেক্টারিস্টিক্সটা কেন আসবে? যদি স্যান্ডি সয়েল হয় ইনফিল্ট্রেশন বেশি হবে, যদি ক্লেই সয়েল হয় ইনফিল্ট্রেশন কম হবে, পার্কুলেশন ঠিক আছে। গ্রাউন্ড ওয়াটার লেভেল, গ্রাউন্ড ওয়াটার লেভেল যত উপরে হবে তত তাড়াতাড়ি পার্কুলেশন হয়ে কোথায় গ্রাউন্ড ওয়াটার রিচ করে ফেলবে। গ্রাউন্ড ওয়াটার লেভেল যত উপরে হবে সয়েলের এন্টিসিডেন্ট সয়েল ময়েশ্চার বেশি থাকতে পারে। ক্রপ ক্যারেক্টারিস্টিক, ক্রপের ইভাপোট্রান্সপিরেশন রেট কতটুকু, ক্রপ কতটুকু ইভাপোট্রান্সপিরেশন করে পার সেকেন্ডে। রুট ডেপথ, রুটের ডেপথ কতটুকু, অনেক নিচে পর্যন্ত নাকি রুট রুট জোনটা সয়েলের খুব কাছাকাছি আছে, সয়েলের আপার লেয়ারের খুব কাছাকাছি আছে। স্টেজ অফ গ্রোথ, গ্রোথ স্টেজ, সয়েলটা কোন স্টেজে আছে, গ্রোথের কোন স্টেজ আছে? বিভিন্ন স্টেজে, গ্রোথ স্টেজে ইভাপোট্রান্সপিরেশন রেট এক এক রকম। যখন একেবারে আমরা বীজ বপন করি তখন আমাদের পানির পরিমাণ একরকম লাগে, যখন আস্তে আস্তে প্ল্যান্ট বড় হচ্ছে তখন পানির পরিমাণ একরকম লাগে। তো বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম পানি লাগে। গ্রাউন্ড কাভার, গ্রাউন্ডটা কি বেয়ার সয়েল নাকি গ্রাউন্ডে কোনো গ্রাস আছে, গ্রাউন্ডে কোনো কাভার আছে? ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এই প্র্যাকটিসেসটা ইরিগেশন প্র্যাকটিসও হতে পারে, অথবা সয়েলের ইরোশন যাতে না হয়ে যায় সেটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসও হতে পারে। ক্যারি ওভার অফ সয়েল ময়েশ্চার, ক্যারি ওভার অফ সয়েল ময়েশ্চার তোমরা রিলেট করতে পারবে। ক্যারি ওভার অফ সয়েল ময়েশ্চার হচ্ছে হাইড্রোলজি মনে করো এন্টিসিডেন্ট সয়েল ময়েশ্চার, যেটা কিনা আগে থেকেই আছে, ইনফিল্ট্রেশন আমরা পড়েছিলাম, যেটা কিনা আগে থেকেই সয়েলে আছে, ফ্রম প্রিভিয়াস সিজন এখানে লেখা আছে। এর মানে বোঝাচ্ছে যে আমরা একটা ফসল ফলিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সিজন। তো এই ফসল যে ফলিয়েছিলাম এই প্রিভিয়াস সিজনে ইরিগেশন পারপাসে যে ওয়াটার দেওয়া হয়েছে সেখান থেকে কতটুকু সয়েল ময়েশ্চার আছে, এটাই হচ্ছে ক্যারি ওভার অফ সয়েল ময়েশ্চার। আমরা যদি হাইড্রোলজির ভাষায় বলি তাহলে এন্টিসিডেন্ট সয়েল ময়েশ্চার, যেটা আগে থেকেই আছে। সারফেস এন্ড সাবসারফেস ইনফ্লো এন্ড আউটফ্লো, সারফেস ইনফ্লো কত, সারফেস আউটফ্লো কত, সাবসারফেস ইনফ্লো কত, সাবসারফেস আউটফ্লো কত, ডিপ পার্কুলেশন কতটুকু, ডিপ পার্কুলেশন। এসব ফ্যাক্টরের উপরে ইফেক্টিভ রেইনফল ডিপেন্ড করবে। তো ওটা তো গেল হচ্ছে আমাদের ইফেক্টিভ প্রেসিপিটেশন, যে প্রেসিপিটেশনটা কাজে লাগছে সয়েলের কনজাম্পটিভ ইউজে। ওয়াটার রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ কি হবে? ওয়াটার রিকোয়ারমেন্ট হচ্ছে পুরো সময় জুড়ে, পুরো সময় জুড়ে সব ক্রপের যতটুকু ওয়াটার লাগে। তার মানে আমি বীজ বপন করছি, বপন করা থেকে শুরু করে হারভেস্টিং এর আগ পর্যন্ত টোটাল টাইমে যতটুকু পরিমাণ পানি লাগছে, দ্যাট টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ দি ওয়াটার রিকোয়ারমেন্ট অফ দ্য ক্রপ। ওয়াটার রিকোয়ারমেন্ট তাহলে ডিপেন্ড করবে কিসের উপরে? ওয়াটার টেবিলের উপরে অবশ্যই, যেই ক্রপটা আমরা ফলাবো সেটার উপরে, ক্রপ টাইপের উপরে। গ্রাউন্ড স্লোপ, ইন্টেন্সিটি অফ ইরিগেশন, কিভাবে আমরা অ্যাপ্লাই করছি ইরিগেটেড ওয়াটার, মেথড অফ অ্যাপ্লিকেশন, কোন প্লেসে আমরা ফসলটা ফলাচ্ছি, সেই প্লেসের ক্লাইমেট কি, সেই প্লেসের সয়েলের টাইপ কি, আমার সেই প্লেসের মেথড অফ আমরা কাল্টিভেশন কি ইউজ করছি, সেই প্লেসে রেইনফল কতটুকু, ইফেক্টিভ রেইনফল কতটুকু। তো এই ফ্যাক্টর গুলোর উপর ওয়াটার রিকোয়ারমেন্ট ডিপেন্ড করবে। তো একটা তো গেলো টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার গেল, এবার আসি ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ড হচ্ছে সেই সময়টা
কোন সময়টা বীজ বপন থেকে হারভেস্টিং এর আগ পর্যন্ত টোটাল টাইমটা হচ্ছে ক্রপ পিরিয়ড। তাহলে ক্রপ পিরিয়ড কি? দি টাইম পিরিয়ড ফ্রম দি সোয়িং সিজন টু দি হারভেস্টিং সিজন ইজ কল্ড দি ক্রপ পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেলে ক্রপ পিরিয়ড। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যখন ফসল কাটবো, ফসল কাটা পর্যন্ত হচ্ছে ক্রপ পিরিয়ড। যেই দিন কি ফসল কাটা হয় সেদিন কি পানি দেওয়া হয়? না স্যার। সেই দিন পানি দেওয়া হয় না। তার মানে আমাদের লাস্ট লাস্ট পানি দেওয়া হয় ফসল কাটার বেশ কিছুদিন আগে, তাই তো? তাহলে প্রথম পানি দেওয়া থেকে শুরু থেকে, এই ক্রপটা যখন আমি বপন করেছি তখন থেকে প্রথম পানি দেওয়া থেকে শুরু করে লাস্ট পানি দেওয়ার ডেট পর্যন্ত টাইমটাকে বলা হয় বেস পিরিয়ড। তার মানে বেস পিরিয়ডটা ক্রপ পিরিয়ডের চেয়ে একটু ছোট। বেস পিরিয়ডটা ক্রপ পিরিয়ডের চেয়ে কি হবে? একটু ছোট। The time between the first watering of a crop at the time of its sowing to its last watering before harvesting is called the base period. তাহলে base periodটা হচ্ছে crop period থেকে একটু ছোট। ডেল্টা হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই দি ক্রপ ফর ইটস ফুল গ্রোথ। টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই দি ক্রপ, ক্রপের কতটুকু পানি দরকার পুরোপুরি ফুল গ্রোথের জন্য, সেটা হচ্ছে ডেল্টা। সাধারণত ডেল্টাকে হেক্টর মিটার আকারে প্রকাশ করা হয় অথবা শুধুমাত্র ডেপথ আকারে প্রকাশ করা হয়, টোটাল ডেপথ। তো কতটুকু আমরা আমরা কিন্তু এখানে সবকিছু হিসাব করছি, পার্কুলেশন হয়ে চলে যাচ্ছে, ইভাপোরেশন হয়ে চলে যাচ্ছে, এইসব সবকিছু মিলিয়ে যতটুকু পানি লাগছে ততটুকু পানি হচ্ছে ডেল্টা। আচ্ছা, এখন ছোট একটা প্রবলেম আছে। ইফ রাইস রিকোয়ার্স অ্যাবাউট 10 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার, যদি আমাদের 10 সেন্টিমিটার ডেপথ লাগে ওয়াটারের, তাহলে এবং যদি 10 দিন পর পর পানি দেওয়া হয়, ক্রপ পিরিয়ড যদি 120 দিন হয়, তাহলে ডেল্টা বের করো। ঠিক আছে? তাহলে 120 দিন হচ্ছে ক্রপ পিরিয়ড, 10 দিন পর পর পানি দেওয়া হয়, তাহলে কয়বার পানি দেওয়া লাগবে? 120 ডিভাইডেড বাই 10, 12 বার পানি দেওয়া লাগবে। 120 দিন ক্রপ পিরিয়ড, 10 দিন পর পর পানি দেয়, তাহলে 120 ডিভাইড বাই 10 কয়বার পানি দেওয়া লাগবে? 12 বার পানি দেওয়া লাগবে। 12 বার পানি দিলাম, প্রতিবার কতটুকু পানি দিচ্ছি? 10 সেন্টিমিটার। প্রতিবার 10 সেন্টিমিটার করে পানি দিচ্ছি, তাহলে টোটাল পানি দিচ্ছি কত? 12 ইন্টু 10, 120 সেন্টিমিটার। তাহলে ডেল্টা, এই রাইসটার ডেল্টা কত? এই রাইসটার ডেল্টা হচ্ছে 120 সেন্টিমিটার। খুবই সহজ একটা ম্যাথ। এবার আসি ডিউটি। আমরা 1 মিটার কিউব পার সেকেন্ড 1 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার ইউজ করে যত হেক্টর এরিয়া ইরিগেট করতে পারবো একটা নির্দিষ্ট পরিমাণ বেস পিরিয়ডে, সেটা হচ্ছে ডিউটি। আবার বলছি, 1 কিউবিক মিটার পার সেকেন্ড ওয়াটার ইউজ করে একটা নির্দিষ্ট বেস পিরিয়ড দিনে যত হেক্টর এরিয়া ইরিগেট করতে পারবো সেটা হচ্ছে ডিউটি। দ্য এরিয়া of a land in hectares that can be irrigated for a base period using 1 cubic meter of water per second, এটা হচ্ছে ডিউটি। করতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি একটু একটা ম্যাথে যাব, ম্যাথ করলে এটা সহজ মনে হবে। আচ্ছা, যাক। আচ্ছা, আমাদের কিউ কত ছিল? কিউ ইকুয়ালস হচ্ছে 1 মিটার কিউব পার সেকেন্ড। এতটুকু পানি আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো, রাইট? কথা বলতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এতটুকু পানি আমি ইউজ করব। কতদিন ধরে ইউজ করব? আমি ক্রপ পিরিয়ড হচ্ছে ডেজ, এতদিন আমি ইউজ করব। তাহলে আমার টোটাল ভলিউম অফ ওয়াটার কত হবে? ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে কি? কিউ মাল্টিপ্লাইড বাই বি, তাই তো? ভলিউম কত হবে? কিউ মাল্টিপ্লাইড বাই বি। বি। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই, যেহেতু মিটার কিউব পার সেকেন্ড, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে আমাদের ভলিউম ইকুয়াল টু কত আসলো বলো?
তাড়াতাড়ি বলো। স্যার 86400। 86400 মিটার কিউব, এটা হচ্ছে আমাদের ভলিউম, ঠিক আছে? তো এত ভলিউম আমরা 86400 বি আসবে একটা, তাই তো? 86400 বি মিটার কিউব, এটা হচ্ছে আমাদের ভলিউম। এত ভলিউম আমাদের ওয়াটার লাগছে, ঠিক আছে? এত ভলিউম আমাদের ওয়াটার লাগছে যদি আমাদের এরিয়া এ ইকুয়ালস ডি হেক্টর হয়, এরিয়া, ঠিক আছে? তাহলে কত হবে? মিটার স্কোয়ারে কত হবে? ডি মাল্টিপ্লাইড বাই 10⁴ মিটার স্কোয়ার, তাই তো? যদি আমাদের এরিয়া এ ইকুয়াল টু ডি হেক্টরস হয়, তাহলে আমাদের মিটার স্কোয়ারে কত হবে? ডি মাল্টিপ্লাইড বাই 10⁴, ঠিক আছে? জি স্যার। তাহলে ডেপথ কত হবে? এতটুকু যদি আমরা ভলিউম ওয়াটার দিয়েছি, তাহলে ডেপথ ইকুয়াল টু কি হবে? ডেপথ ইকুয়াল টু হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই এরিয়া। তাহলে কি হবে? তাহলে হচ্ছে ৮৬,৪০০ বি ডিভাইডেড বাই ডি ইন্টু 10⁴। ঠিক আছে? এটা কি আমাদের ডেপথ না? তাই তো? ইকুয়াল টু কত আসে? 10⁴, তার মানে 8.64। 8.64 বি ডিভাইডেড বাই ডি। কিসে আসে এটা? মিটারে আসে। যদি সেন্টিমিটারে নেই তাহলে কত আসবে? 864 বি ডিভাইডেড বাই ডি। কিসে আসবে? সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের ডেপথ, এটা কি আমাদের টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটারের ডেপথ না? এটা এটা কি টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটারের ডেপথ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের ডেল্টা। এটা হচ্ছে আমাদের ডেল্টা। ডি হেক্টরে কতটুকু পানি লাগে? ডি হেক্টরে কতটুকু পানি লাগে? যে ডিটা আমরা বের করেছি, ডি হেক্টরে কতটুকু পানি লাগে, এই ডিটা হচ্ছে আমাদের ডিউটি। তাহলে আমরা কি বলতে পারি? ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 864 বি ডিভাইডেড বাই ডিউটি। বুঝাতে পেরেছি? জি স্যার। 864 বি বাই ডিউটি সেন্টিমিটার। তো এটা হচ্ছে ডেল্টা আর ডিউটির মাঝের রিলেশনশিপ। ডেল্টা ইকুয়াল টু 864 বি বাই ডিউটি, ঠিক আছে? ওকে, স্যার একটু আরেকটু যদি বলতে, কোন পোর্শনটুকু বলবো? এদের ডিউটিটা কিভাবে আসলো? ডিউটির ডেফিনেশন কি? ডিউটির ডেফিনেশন হচ্ছে 1 মিটার কিউব অফ ওয়াটার ইউজ করে আমরা যতটুকু এরিয়া ইন হেক্টরে আমরা ইরিগেট করতে পারবো। তাহলে আমরা ইউজ করেছি কতটুকু? 1 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার ইউজ করেছি। কত হেক্টর এরিয়া আমরা ইরিগেট করছি? এটার জন্য ডি হেক্টর এরিয়া আমরা ইরিগেট করছি। তাহলে এই ডি হেক্টর এরিয়া ইরিগেট করছি 1 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার ইউজ করে। কত দিনে ইরিগেট করেছি? দিনে। এটা হচ্ছে আমাদের বেস পিরিয়ড। তাহলে এই ডিটা কি? এই ডিটা হচ্ছে আমাদের ডিউটি বাই ডেফিনেশন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 864 বি বাই ডিউটি সেন্টিমিটার। এটা আমরা এই রিলেশনশিপটা আমরা পেলাম। ডেল্টা ইকুয়ালস 864 বি বাই ডি সেন্টিমিটার। একটা ছোট প্রবলেম আছে। ফাইন্ড দি ডেল্টা ফর এ ক্রপ when its duty is 864 hectares per cubic on the field. The base period of this crop is 120 days. হেক্টরস পার কিউমেক, এটা হচ্ছে ডেল্টার ডিউটির ইউনিট। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 864 বি বাই ডি। তাহলে বি হচ্ছে আমাদের 120 দিন দেওয়া আছে, আর ডিউটি ইকুয়াল টু দেওয়া আছে 864। তাহলে বসিয়ে দিই 864 মাল্টিপ্লাইড বাই 120 ডিভাইড বাই 864, তাহলে আমাদের 120 পর্যন্ত হচ্ছে আমাদের ডেল্টা, ঠিক আছে? খুবই ছোট একটা ম্যাথ। ওকে, এবার আসি হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে যতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার আমাদের দরকার পড়ে ইভাপোট্রান্সপিরেশন নিড করতে। যতটুকু আমাদের ওয়াটার দরকার পড়ে ইভাপোট্রান্সপিরেশন নিডটা মিট করতে, সেটা হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে স্যার নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট এটাই কি হচ্ছে স্যার? যে ইফেক্টিভ
ইফেক্টিভ রেইনফল স্যার। না, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ইফেক্টিভ রেইনফল, এটা আমরা আরো দেখবো। নেট ইরিগেশন রিকোয়ারমেন্টে ইফেক্টিভ রেইনফল থেকে বেশি হবে, ঠিক আছে? নেট ইরিগেশন রিকোয়ারমেন্টটা অবশ্যই ইফেক্টিভ রেইনফলের থেকে বেশি হবে, কারণ আমরা সবসময় কিছু না কিছু বেশি পরিমাণ আমরা পানি। নেট ইরিগেশন রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের কনজামটিভ ইউজের একটা পার্ট, কিন্তু ইফেক্টিভ রেইনফল, তাই না? জি স্যার। তো কনজামটিভ ইউজের একটা পার্ট হচ্ছে ইফেক্টিভ রেইনফল। তো কনজামটিভ ইউজ থেকে ইফেক্টিভ রেইনফল বাদ দিব, বাদ দিয়ে গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউশন বাদ দিব, স্টোরড সয়েল ময়েশ্চার বাদ দিব, ডিপ পার্কুলেশন বাদ দিব। তো সবকিছু বাদ দেওয়ার পরে যতটুকু এক্সট্রা পরিমাণ পানি আমাদের আরো দেওয়া লাগবে, সেটা হচ্ছে নেট। বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো নেট ইরিগেশন রিকোয়ারমেন্টটা জানলাম, এখন আসি ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যতটুকু পানি কিনা রুট জোন থেকে রুটটা এক্সট্রাক্ট করবে, আমি যতটুকু এক্সট্রা পানি দিচ্ছি যেটা কিনা রুট জোন থেকে রুট এক্সট্রাক্ট করবে, এটা হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। কিন্তু যতটুকু পানি দরকার অতটুকু পানি দিলে কি হবে? আমার কিছু পরিমাণ বেশি পানি দেওয়া লাগবে না? কিছু লস আমার হিসাব করা লাগবে না? জি স্যার। তো কিছু লস তো হিসাব করা লাগবে। তাহলে যেই লসটা হিসাব যে আমরা করবো অ্যাপ্লিকেশন লস, এই অ্যাপ্লিকেশন লসটা হিসাব করার পরে যেই পানিটা দিব সেটা হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। সেটা হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। তাহলে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট প্লাস ওয়াটার অ্যাপ্লিকেশন লস, অথবা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট আমরা পেলাম। এখন ফিল্ড ইরিগেশন মানে হচ্ছে ক্ষেতের মধ্যে পানিটা যতটুকু আছে সেটা হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো ক্যানেলে পানিটা কি ফিল্ডের চেয়ে বেশি হতে হবে না? কারণ ক্যানেল থেকে যে পানিটা ফিল্ডে আসবে সেটাও তো একটা লস হবে না সেটা? তাহলে ক্যানেলের যে ইরিগেশন রিকোয়ারমেন্টটা, ক্যানেলের আউটলেট পর্যন্ত যে পানিটা আসবে সেটা হচ্ছে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট। আমরা তো ইরিগেশনে কি করব, একটা খালের মতো করব, সেই খাল থেকে পানিটা ফিল্ডে ঢুকবে। তো ক্যানেলের জন্য গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্টটা হবে হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট প্লাস কনভেন্স লস, অথবা ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই কনভেন্স এফিসিয়েন্সি অফ রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট। এফিসিয়েন্সি অফ ওয়াটার কনভেন্স, এফিসিয়েন্সি অফ ওয়াটার কনভেন্স তাহলে কি হবে? আউটলেট পয়েন্টে যদি, ক্যানেলের আউটলেট পয়েন্টে যদি আমাদের পানির পরিমাণ হয় WF, রিজার্ভয়ার থেকে যেখান থেকে পাম্প করছি সেখানের পানির পরিমাণ হয় যদি WR, তাহলে WF টা WR এর থেকে কম হবে। তাহলে ওয়াটার কনভেন্স হবে হচ্ছে WF ডিভাইডেড বাই WR ইনটু 100, হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি অফ ওয়াটার অ্যাপ্লিকেশন। এখন স্টোরেজ, রুট জোনে যতটুকু স্টোর হচ্ছে সেটা যদি WS হয়, ফিল্ডে যদি WF হয়, তাহলে WS টা WF এর থেকে কম হবে। WS ডিভাইড বাই WF ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি অফ ওয়াটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, WF ইকুয়াল টু WS প্লাস সারফেস টার্ন অফ প্লাস ডিপ পার্কুলেশন। সারফেস টার্ন অফটা আমাদের হিসাব করতে হবে, ডিপ পার্কুলেশনটা, এই দুইটা মিলিয়ে যদি আমরা স্টোরেজের সাথে যোগ করি সাধারণত তখন ওয়াটার কি পাওয়া যায়, আমাদের কতটুকু ওয়াটার অ্যাকচুয়ালি ফিল্ডে ডেলিভার করা হয় সেটা পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা কিছু ম্যাথে চলে যাব এখন। ম্যাথে চলে যাওয়ার আগে আবার একটু রিভিজিট করব, কারণ আমার মনে হয় তোমরা ভুলে বসে আছো। রিভিজিট করতে হবে। কি কি রিভিজিট করতে হবে? আমাদের অপটিমাম ময়েশ্চার কি, অ্যাভেলেবল ময়েশ্চার কি, এসব আমাদের একটু মনে করতে হবে আবার। Okay, আচ্ছা, তো একেবারে যখন আমাদের, একটু মনে করে দেখো, যখন আমাদের কি হবে, যখন স্যাচুরেশনে যাবে, ওয়াটার লেভেলটা স্যাচুরেশনে যাবে, স্যাচুরেশনে যাওয়ার পর ইনফিল্ট্রেশনের জন্য যে পানিটা চলে গেছে সেটা বাদ দিয়ে পুরাটুক কি একেবারে হাইয়েস্ট পয়েন্টটা কি ছিল? কি ছিল? কি ছিল হাইয়েস্ট পয়েন্ট? ফিল্ড ক্যাপাসিটি। ভুলে গেলে সব ভুলে গেলে তো হবে না। কি ছিল? ফিল্ড ক্যাপাসিটি স্যার। ফিল্ড ক্যাপাসিটি। যতটুক পর্যন্ত পানি থাকলে রুট জোন থেকে পানি এক্সট্রাক্ট করা সম্ভব না, তার হাইয়েস্ট পয়েন্ট এটা কি? এটা হচ্ছে পার্মানেন্ট উইচিং পয়েন্ট।
এটুকু কি? এটুকু হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, আর এইটুকু হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল কি? এটা হচ্ছে ময়েশ্চার। অ্যাভেলেবল ময়েশ্চার। এটা হচ্ছে আমাদের তাহলে অ্যাভেলেবল ময়েশ্চার। আর রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার বলেছিলাম, এখান থেকে কিছু পরিমাণ ময়েশ্চার রুট এত সহজে এক্সট্রাক্ট করতে পারে না। তাহলে আমরা যে একটা ম্যাথ করেছিলাম, অ্যাভেলেবল ময়েশ্চারের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করেছিলাম 0.8, মাল্টিপ্লাই করে আমরা রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার পেয়েছিলাম। যদি বলা না থাকে তাহলে 0.8 মাল্টিপ্লাই করতে। তাহলে অ্যাভেলেবল ময়েশ্চার হচ্ছে কতটুকু? অ্যাভেলেবল ময়েশ্চার হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের একটু উপরে থাকে সাধারণত। এইটুকু হচ্ছে আমাদের কি? এটুকু হচ্ছে আমাদের রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। ওকে, মনে আছে তো, তাই না? তো আমরা কিভাবে বের করেছিলাম? আমরা বের করেছিলাম হচ্ছে গামা ডি ডিভাইড বাই গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ডি। গামা ডি হচ্ছে ড্রাই ইউনিট অফ সয়েল, গামা ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ইউনিট, ডি হচ্ছে ডেপথ অফ রুট জোন, ফিল্ড ক্যাপাসিটি মাইনাস অপটিমাম ময়েশ্চার। ফিল্ড ক্যাপাসিটি মাইনাস অপটিমাম ময়েশ্চার, এটা হচ্ছে আমাদের কি? রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার। এটা হচ্ছে আমাদের রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার, যতটুকু কিনা স্টোর করতে পারবে। আর আমাদের স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে অপটিমাম ময়েশ্চারের জায়গায় এখানে কি করতে হবে? ফিল্ড ক্যাপাসিটি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বসাতে হবে। যদি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বসাই তাহলে আমরা পাবো হচ্ছে কতটুকু স্টোর করতে পারছে, কতটুকু স্টোর করতে পারছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। তো আমাদের কি কি বের করতে বলেছে? হুইট ইজ টু বি গ্রোন ইন এ ফিল্ড having a field capacity equal to 27% and the permanent melting point is 13%. Find the storage capacity in 80 centimeter depth of the soil if the dry unit of the soil is 14.72 Newton per meter. If irrigation water is to be supplied when the average soil moisture falls to 18%, find the water depth required to be supplied to the field if the field application efficiency is 80%. What is the amount of water needed at the canal outlet if water lost in the water course and the field channel is 15% of the outlet discharge? আমাদের কি কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে হচ্ছে, আমাদের বের করতে বলেছে, দেখো কি কি বের করতে বলেছে। হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ ওয়াটার নিডেড এট দি ক্যানেল আউটলেট? কতটুকু কতটুকু পানি দরকার ক্যানেল আউটলেটে যদি 15% লস হয়ে যায়। ঠিক আছে, আর কতটুকু আমাদের ওয়াটার ডেপথ রিকোয়ার হচ্ছে ফিল্ডে যদি ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি 80%। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের বের করতে বলেছে। তাহলে তাহলে আমাদের আমাদের ক্যানেল আউটলেটে আমাদের কতটুকু পানি লাগবে? ক্যানেল আউটলেটে লাগবে হচ্ছে পানি, আমাদের ক্যানেল আউটলেটে ওয়াটার রিকোয়ার্ড at the ক্যানেল আউটলেট ইকুয়ালস কি হবে? ইকুয়ালস হবে হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই কনভেন্স এফিসিয়েন্সি। কনভেন্স এফিসিয়েন্সিটা কত হবে? কনভেন্স এফিসিয়েন্সিটা কত হবে? লস কত পার্সেন্ট? 15%। তাহলে এফিসিয়েন্সি কত পার্সেন্ট হবে? ওয়াটার লস্ট হয়েছে কত পার্সেন্ট? স্যার 85% হবে তাহলে। 85% হবে। তাহলে আমাদের এনসি হচ্ছে 85%। তাহলে ওয়াটার রিকোয়ার্ড দি ক্যানাল আউটলেট, আমরা যদি ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট আমরা জানি তাহলে আমরা কি পেয়ে যাব? ওয়াটার রিকোয়ার্ড দি ক্যানাল আউটলেট। তো ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, আমরা কিভাবে বের করব? ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট কি হবে? যদি আমরা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট জানি, নেট ইরিগেশন রিকোয়ারমেন্টের 80% হচ্ছে এফিসিয়েন্সি, ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তাহলে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই 80% হচ্ছে আমাদের ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, তাই তো?
NIR নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই কত পার্সেন্ট দেওয়া আছে? ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি 80%, তাহলে 0.8 হচ্ছে আমাদের 0.8 কত? 0.8 হচ্ছে আমাদের ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো গেল ওয়াটার রিকোয়ার্ড। যদি আমরা FIR পাই তাহলে আমরা ওয়াটার রিকোয়ার্ড দিয়ে ক্যানাল আউটলেট পাবো। ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট যদি পাবো কি হবে? যদি আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট জানা থাকে। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট কতটুকু? নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার যতটুকু, সেটা হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট কতটুকু? রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার যতটুকু। তাহলে নেট ইরিগেশন requirement or readily available moisture, এটাই হচ্ছে আমাদের readily available moisture হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। বোঝানোর জন্য আমি readily available moisture লিখলাম। এটা ফর্মুলাটা কি মনে আছে? ফর্মুলা কি এটার? ওই ফিল ক্যাপাসিটি থেকে ফিল্ড অপটিমাম ক্যাপাসিটি থেকে ময়েশ্চার অপটিমাম ময়েশ্চার বাদ দিতে হবে। তাহলে আমাদের গামা ডি, এখানে গামা ডি কত? 14.72 হচ্ছে গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ কত? 9.81। তারপর মাল্টিপ্লাই করব কত? ডেপথ অফ রুট জোন। ডেপথ অফ রুট জোন কত? ডেপথ অফ রুট জোন হচ্ছে কত? এখানে ডেপথ অফ রুট জোন 80 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.8। তারপর হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি মাইনাস কি? ফিল্ড ক্যাপাসিটি মাইনাস কি? অপটিমাম ময়েশ্চার, তাই তো? তো ফিল্ড ক্যাপাসিটি কত আমাদের? ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 27%। 27 মানে হচ্ছে 0.27। অপটিমাম ময়েশ্চার কত পার্সেন্ট দেওয়া আছে এখানে? কি বলেছে আমাদের? যদি সয়েল ময়েশ্চার 18% নেমে যায় তখন ইরিগেশন করতে হবে। তার মানে আমাদের অপটিমাম ময়েশ্চার কত? কত? 18%। যেহেতু সয়েল ময়েশ্চার এখানে নেমে গেলে আমাদের ইরিগেট করতে হবে। 13% হচ্ছে উইল্টিং পয়েন্ট। 13 থেকে 18 এই 5% কি করতে পারছে না? রুট ইউজ করতে পারছে না। তাহলে আমাদের 0.1 কত আসে? এটা হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, NIR। স্যার 0.108। তাহলে পেলাম হচ্ছে 0.108 মিটার। এটা হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট পেলাম 0.108। তাহলে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট পেয়ে গেছি। এখন আমরা কি বের করবো? এখন আমরা FIR বের করবো, ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। তাহলে FIR ইকুয়ালস হচ্ছে NIR ডিভাইড বাই 0.8। তার মানে 0.108 ডিভাইডেড বাই 0.8 কত আসে? 0.135 স্যার। 0.135। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়ালস 10.8 সেন্টিমিটার। সেন্টিমিটারই লিখি সবকিছু, ঠিক আছে? তাহলে 0.135 মানে হচ্ছে 13.5 সেন্টিমিটার। এবার আসি হচ্ছে আমাদের কি আছে বাকি? বাকি আছে হচ্ছে FIR তো বের করে ফেলেছি। এবার হচ্ছে ওয়াটার রিকোয়ার্ড এট দি ক্যানেল আউটলেট। তাহলে ওয়াটার ওয়াটার রিকোয়ার্ড এট দি ক্যানেল আউটলেট হচ্ছে তাহলে 13.5 ডিভাইড বাই 0.85 কত আসে? 15.88। 15.88 সেন্টিমিটার। স্বাভাবিক আমাদের ক্যানেলের আউটলেটে সবচেয়ে বেশি পানি থাকতে হবে, সেটা থেকে ফিল্ডে যখন আসবে 13.5 হয়ে গেল। ফিল্ড থেকে রুট জোনে যখন যাবে তখন হচ্ছে 10.8 সেন্টিমিটার পানি রুট জোন থেকে নিতে পারবে। এখানে আরেকটা জিনিসও বের করতে বলেছে, ফাইন্ড দি স্টোরেজ ক্যাপাসিটি ইন 80 সেন্টিমিটার ডেপথ অফ দি সয়েল। স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলেছে। স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত কতটুকু পানি পাওয়া যাবে, সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি মানে হচ্ছে কি? অ্যাভেলেবল ময়েশ্চার। ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি মানে কি?
হচ্ছে or available moisture, যেটা ফর্মুলা কি ছিল, যেটা ফর্মুলা ছিল হচ্ছে এটা, এটা ছিল হচ্ছে এটার ফর্মুলা। ঠিক আছে, গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। এখানে যেরকম আমরা অপটিমাম ময়েশ্চারটা ইউজ করেছি, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে উইল্টিং পয়েন্ট। তাহলে গামা ডি হচ্ছে আমাদের 14.72 ডিভাইডেড বাই 9.81 multiplied by 0.8 multiplied by এফসি হচ্ছে আমাদের কত পার্সেন্ট ছিল, 27%, 0.27, আর উইল্টিং পয়েন্ট ছিল হচ্ছে 13%, তাই না? উইল্টিং পয়েন্ট হচ্ছে কত পার্সেন্ট, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট 13%, তাহলে 13% বসাবো 0.13। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি। কত এসেছে? 0.168 স্যার। 0.168 মিটার, তার মানে হচ্ছে ইকুয়াল হচ্ছে 16.8 সেন্টিমিটার। স্বাভাবিক, আমাদের ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা তার চাইতে বেশি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার যে ওয়াটার একদম স্যার প্রথমে ওয়াটার রিকোয়ার্ড দ্য ক্যানাল আউটলেট এফআইআর বাই 0.85, স্যার এই 0.85টা আমি একটু মিস করছি স্যার, এটা কিভাবে হলো? 0.85 হয়েছে ওয়াটার রিকোয়ার্ড দি ক্যানেল আউটলেট। এখানে প্রশ্নে বলা আছে যে ক্যানেল থেকে ফিল্ডে যখন পানিটা ঢুকে 15% লস হয়, তাহলে এফিসিয়েন্সি কত হবে? লস হচ্ছে 15%, তাহলে এফিসিয়েন্সি কত হবে? ও আচ্ছা আচ্ছা স্যার, 100 মাইনাস স্যার 15 স্যার, তাহলে 85%। ঠিক আছে, ওকে স্যার, ওকে। তো আরেকটা আমাদের প্রবলেম আছে। এই প্রবলেম তোমরা যারা যারা আছো তারা সবাই একটু চ্যাট বক্সে তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি ওখান থেকে দিয়ে নেবো। 800 মিটার কিউব ওয়াটার দেওয়া হয়েছে একটা রাইস ফিল্ডে, যে রাইস ফিল্ডের এরিয়া হচ্ছে 0.6 হেক্টর। 800 মিটার কিউব ওয়াটার দেওয়া হয়েছে একটা রাইস ফিল্ডে, যেটার এরিয়া হচ্ছে 0.6 হেক্টর। ময়েশ্চার কন্টেন্ট যখন অ্যাভেলেবল ময়েশ্চার, এখানে কি লেখা আছে, when the moisture content in the soil falls to 40% of the available moisture between the field capacity and permanent yielding point of the soil crop, তখন আমাদের কি করতে হবে, ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে হবে। 40% কমে গেলেই নতুন করে ইরিগেশন করতে হয়, ঠিক আছে? তো আমাদের ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা বের করতে হবে। ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে হলে কি করতে হবে, 800 মিটার কিউব পানি দেওয়া আছে, কত মিটার কিউব পানি রুট জোনের জন্য অ্যাভেলেবল আছে সেটা যদি বের করতে পারি, দুইটার রেশিও হচ্ছে আমাদের ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করবো, 800 মিটার কিউব ওয়াটার ফিল্ডে দেওয়া আছে, রুট জোনে কতটুকু আছে এটা যদি বের করতে পারি, রুট জোনের পানি ডিভাইডেড বাই 800 মিটার কিউব পানি, ফিল্ড অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, রুট জোনের ডেপথ দেওয়া আছে, ওকে, পোরোসিটি দেওয়া আছে। আচ্ছা, তো এটার আগে আমরা তাহলে আমাদের কি অ্যাভেলেবল ময়েশ্চার ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, অ্যাভেলেবল ময়েশ্চারের ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, এটার ফর্মুলা হচ্ছে গামা ডি বাই গামা ডাব্লিউ, মাত্র যেটা করেছি। গামা ডি কি এখানে দেওয়া আছে কোথাও প্রশ্নে? গামা ডি ড্রাই ইউনিট অফ সয়েল কি দেওয়া আছে কোথাও? হ্যাঁ স্যার। গামা ডি দেওয়া আছে। তাহলে এখন একটু আমরা এখানে যাই, একটা জিনিস খেয়াল করো, আমাদের ফিল্ড ক্যাপাসিটি কখন আসে? ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে সয়েল যখন স্যাচুরেটেড, ফুললি স্যাচুরেটেড অফ ওয়াটার, তাই না? ফিল্ড ক্যাপাসিটি, তাই তো? তাহলে ফিল্ড ক্যাপাসিটি আমি কি লিখতে পারি, ওয়েট অফ ওয়াটার ইন দি pore spaces of soil, pore space of কি, fully saturated soil, fully saturated soil divided by weight of dry soil,
এটা তো আমাদের ফিল্ড ক্যাপাসিটি, তাই নয় কি? ওয়েট অফ ওয়াটার ইন দি পোর স্পেস অফ ফুললি স্যাচুরেটেড সয়েল ডিভাইড বাই ওয়েট অফ ড্রাই সয়েল, এটাই তো আমাদের ফিল্ড ক্যাপাসিটি, তাই তো? জি স্যার। ডাব্লিউ ইকুয়াল টু কি আবার? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে গামা ভি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে গামা ভি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো ফিল্ড ক্যাপাসিটি এখানে এফ দিয়ে লিখেছে, গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ ওয়াটার, গামা ড্রাই সয়েল মাল্টিপ্লাইড বাই টোটাল ভলিউম অফ ড্রাই সয়েল। যেহেতু ফুললি স্যাচুরেটেড সয়েল, তার মানে সয়েলের প্রত্যেকটা পোর স্পেসে পানি আছে, রাইট? তাহলে কি ভলিউম অফ ওয়াটার আর ভলিউম অফ ভয়েড সেম হবে না? জি স্যার, একই সমান হবে। একই সমান হবে। তাহলে গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ ভয়েডস, গামা অফ ড্রাই সয়েল মাল্টিপ্লাইড বাই টোটাল ভলিউম। তো ভি ভি বাই ভি ইকুয়াল টু আবার কি? পোরোসিটি। ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম কি? পোরোসিটি। আচ্ছা, এখানে আমরা ফিল্ড ক্যাপাসিটি জানি, আমরা পোরোসিটি জানি। এই ইকুয়েশনটাতে কি জানি? ফিল্ড ক্যাপাসিটি জানি আর পোরোসিটি জানি আমাদের এই প্রশ্নের থেকে, রাইট? ফিল্ড ক্যাপাসিটি কত? 36%, আর পোরোসিটি স্যার। হচ্ছে 0.4। এখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা গামা ডি বাই গামা ডাব্লিউ বের করতে পারবো। গামা ডি বাই গামা ডাব্লিউ ইকুয়াল টু এন বাই এফ, 0.4 ডিভাইড বাই 0.36 1.1। ঠিক আছে, তাহলে গামা ডি ডিভাইড বাই গামা ডাব্লিউ বের হয়ে গেল না? জি স্যার। Okay, আচ্ছা। তাহলে আমরা এখানে আসি এখন। তো অ্যাভেলেবল ময়েশ্চার আর ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি কি? গামা ডি ডিভাইড বাই গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই ডি ফিল্ড ক্যাপাসিটি মাইনাস পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট, যেখানে গামা ডি বাই গামা ডাব্লিউ আমরা জানি, বের করেছি কত? 1.11। আর আমাদের রুট জোন কত? ডেপথ অফ রাইস 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার আছে। তাহলে মাল্টিপ্লাই করবো 0.6 এর সাথে। ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 36%, পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে 15%, তো 0.15। তাহলে আমরা অ্যাভেলেবল ময়েশ্চার পেলাম হচ্ছে 0.14 মিটার। ঠিক আছে, অ্যাভেলেবল ময়েশ্চার পেলাম। অ্যাভেলেবল ময়েশ্চার আমরা পেয়েছি। যখন ময়েশ্চার কন্টেন্ট 40%-এ নেমে যাবে অ্যাভেলেবল ময়েশ্চারে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আবার ইরিগেশন করতে হবে। তার মানে আমাদের অ্যাভেলেবল আছে কতটুকু? 60%। 40%-এ নেমে গেলে আবার ইরিগেশন করতে হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট অ্যাভেলেবল আছে? এই ময়েশ্চারের অ্যাভেলেবল কতটুকু আছে? রুটের 60%। জন্য 60%। তাহলে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে, রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার অথবা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে 0.14 মাল্টিপ্লাইড বাই 0.60। 0.084 মিটার হচ্ছে আমাদের 0. একটু হোল্ড করো। শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার হচ্ছে 0.14 এর সাথে আমরা 60% যতটুকু অ্যাভেলেবল এটা গুণ করলাম, এটা হচ্ছে আমাদের রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার অথবা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, 0.084 মিটার। এই 0.084 মিটার পানি আমরা কতটুকু এরিয়াতে দিব? 0.6 সেক্টরে দিব। কতটুকু এরিয়াতে দিব? আমাদের 0.6 সেক্টর এরিয়া আমাদের। তাহলে এই এরিয়ার সাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? টোটাল ভলিউম অফ ওয়াটার। তাহলে 0.084 মাল্টিপ্লাইড বাই 0.6 ইন্টু 10⁴ হেক্টরকে মিটার স্কোয়ার নিলাম। তাহলে পেলাম হচ্ছে 504 মিটার কিউব ওয়াটার। 504 মিটার কিউব ওয়াটার, এতটুকু ওয়াটার আমাদের দরকার। এতটুকু ওয়াটার রুট জোন পর্যন্ত অ্যাভেলেবল করার জন্য আমরা পানি দিয়েছি কতটুকু? 60% স্যার। 504 মিটার কিউব আমরা জি স্যার। 800 মিটার কিউব পানি দিয়েছি, যাতে রুট জোনে 504 মিটার কিউব পানি পাওয়া যায়। তাহলে আমাদের এফিসিয়েন্সি কতটুকু হবে? এফিসিয়েন্সি হচ্ছে 504 ডিভাইড বাই 800, তাই তো? এফিসিয়েন্সি কতটুকু হবে তাহলে? 504 ডিভাইড বাই 800 মাল্টিপ্লাইড বাই 100, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কি বের করেছি? প্রথমে আমরা ফিল্ড ক্যাপাসিটির
যেমন ফ্রিজ ক্যাপাসিটি সূত্রের মাধ্যমে পোরোসিটি দিয়ে আমরা গামা ডি বাই গামা ডাব্লিউ বের করেছি, তারপরে অ্যাভেলেবল ময়েশ্চার ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বের করেছি। এখান থেকে আমাদের রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার বের করেছি, যতটুকু পার্সেন্ট আমাদের অ্যাভেলেবল সেটা হচ্ছে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্টের সাথে আমরা এরিয়া মাল্টিপ্লাই করে টোটাল ভলিউম বের করেছি, তারপর হচ্ছে আমরা এফিসিয়েন্সি বের করেছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? না স্যার, ঠিক আছে। ধরে নিচ্ছি তাহলে সবাই। এটা ছিল স্যার, হ্যাঁ বলো। এইখানে যে স্টোরেজ ক্যাপাসিটিটা ছিল স্যার, এই যে ফিল ক্যাপাসিটি থেকে যদি আমি অপটিমামটা বাদ দিতাম স্যার, মানে 0.36 থেকে মানে মানে 0. এখানে যে 40% ছিল স্যার। না, 40% এখানে এইভাবে লেখা নেই, এখানে এইভাবে লেখা আছে যে যখন 40%-এ নেমে আসবে, অ্যাভেলেবল ওয়াটারের 40% ওয়াটারে যখন নেমে আসবে তখন আমাদের আবার ইরিগেট করতে হবে। অ্যাভেলেবল ওয়াটারের 40%-এ যখন নেমে আসবে, বুঝো নাই আমার কথাটা? 40%-এ যখন নেমে আসবে তখন বলে না, বলছে অ্যাভেলেবল ওয়াটারের 40%-এ যখন নেমে আসবে, মানে 0.14-এর 40%-এ যখন নেমে আসবে তখন আবার ইরিগেট করতে হবে। তাহলে আমাদের রেডিলি অ্যাভেলেবল কত পার্সেন্ট আছে? 60% আছে। মনে করো যে আমার কাছে 100 পানি আছে, 100 লিটার পানি আছে, বললাম যে 40 লিটারে যখন পানিটা নেমে আসবে তখন আবার আমাদের নতুন করে 100 লিটার পর্যন্ত পানি আনতে হবে। তাহলে আমার কাছে অ্যাভেলেবল কতটুকু আছে? 60 40 লিটার লিটার, 60 লিটার। ওই 40 লিটার পানিতে আমি ইউজ করতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে? ওই 60 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 60% দিয়ে। বুঝাতে পেরেছি? স্যার বুঝতে পারছি স্যার। এই 0.14টা হচ্ছে আমাদের 100%। এই 0.14-এর যখন 40%-এ নেমে আসবে তখন আমাদের আবার পানি দিতে হবে। তাহলে আমাদের এই 0.14-এর কতটুকু অ্যাভেলেবল আছে? 0.14-এর 60% অ্যাভেলেবল আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার এখন। ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস থেকে আবার শুরু করব এরপর থেকে। তো ক্লাস স্যার টেস্টের কথাটা যেটা বলেছিলাম, ক্লাস টেস্ট আমরা সামনের সপ্তাহে নিব, আর ক্লাস টেস্টের সিলেবাস হবে এই লেকচারটা আমরা সামনের ক্লাসে যতটুকু পর্যন্ত শেষ করবো। ঠিক আছে, তো তোমরা কি ক্লাস টেস্ট এই ক্লাসে দিতে চাও নাকি তোমাদের নেক্সট ক্লাসে দিতে চাও? ওটা আমাকে নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে? স্যার, ম্যাথ প্লাস থিওরি কি সব হ্যাঁ থাকছে? হ্যাঁ, এই 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 লেকচার 4 যে আমরা শুরু করেছি তার সব কিছু থাকবে। ওই যে মাত্র যে হাইড্রোলজির ইভাপোরেশনটাতে গিয়েছিলাম ওগুলো থাকবে। ঠিক আছে, জি স্যার। স্যার এই Okay. স্লাইড গুলো স্যার। স্লাইড গুলা আমি তোমাদের যে সি সেকশন, তোমাদের এখানে তো স্লাইড গুলো দেওয়া আছে, তো ক্লাসরুমে দেওয়া আছে। ক্লাসরুমে ওকে স্যার। ক্লাসরুমে অ্যাড নাই তোমরা? ক্লাসরুমে তো অ্যাড থাকার কথা। না স্যার। আচ্ছা, সি সেকশন তো, তাই না? এই যে তোমাদের স্যার। ক্লাস কোড দেখছো তো, ক্লাস কোড জয়েন হয়ে নিবে। ক্লাস কোড দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, তাহলে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছো? জি স্যার। দিয়ে থাকলে লিভ করো, আমি চ্যাট বক্স থেকে অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করতে পারো।